আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রতীক হিসেবে শাপলা কলি নিতে প্রস্তুত এনসিপি, বিএনপি ও জামায়াতের সমালোচনায় নাহিদ। দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে বলছেন মির্জা ফখরুল। 7 নভেম্বর উপলক্ষে কর্মসূচি ঘোষণা। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে ইনু হানিফ সহ 4 জনের বিচার শুরু। এবারে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক হিসেবে শাপলা কলি নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে আগরগাঁও নির্বাচন ভবনে কমিশনের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। পাটোয়ারি বলেন, আপাতত এনসিপি কারোর সঙ্গে জোটে যাওয়ার চিন্তা করছে না, তবে বিএনপি চাঁদাবাজি, সন্ত্রাসীর পথ এবং জামায়াতে ইসলামী ধর্মীয় ফ্যাসিবাদ থেকে বের হলে জোটের বিষয়ে ভেবে দেখবে এনসিপি। তিনি আরও বলেন, গণভোট নিয়ে দুই দলের দ্বন্দ্বে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে, তবে গণভোটের সময় নিয়ে এনসিপির কোনো বিরোধিতা নেই। রাজনৈতিক দুই দলকে এ বিষয়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে এনসিপি। দেশের যে কোনো প্রান্তের মানুষকে নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বানও জানান তিনি। জুলাই সনদ ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার ভেস্তে দিতে চায় বিএনপি, আর নির্বাচন পেছানোর চেষ্টায় রয়েছে জামায়াতে ইসলামী, এমনটি বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার দুপুরে রাজধানীতে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র সংস্কার, জাতীয় নির্বাচন ও গণভোট সহ বিভিন্ন বিষয়ে দেশে রাজনৈতিক অনৈক্য সৃষ্টি হয়েছে। এজন্য বিএনপি ও জামায়াতে ইসলামীকে সমানভাবে দোষারোপ করেন নাহিদ ইসলাম। বলেন, একটি বড় রাজনৈতিক দল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আর আরেকটি দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে। সংস্কারের বিপক্ষে কোনো দলের সঙ্গে জোটে যাওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই সনদ আদেশ অবশ্যই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই জারি করতে হবে। সব প্রশ্নকে চাপিয়ে গণভোট আগে না পরে, ইলেকশনের দিন না পরে, বিএনপি একটা পক্ষে, জামাত একটা পক্ষে, আমরা বলতেছি এইটা হচ্ছে জনগণের দৃষ্টি মূল জায়গা থেকে সরানো হচ্ছে। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই, তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না। আমরা চাই যথাসময়ে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এবং জুলাই সনদেরও আইনি ভিত্তি পাবে এবং বাস্তবায়ন হবে। তবে জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে, তাহলে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয়। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বাংলাদেশের শত্রুরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে যৌথ সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। 7 নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল 6টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এ সময় তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এদিকে রোববার সকালে ড্যাবের নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। আমরা যতটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেইভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ।
ঐক্যমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করেছে, তবে এর প্রতিবাদ যেভাবে করা দরকার সেভাবে হচ্ছে না বলেও মন্তব্য করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মানবতা বিরোধী অপরাধের ২ মামলায় হাসানুল হক ইনু ও মাহবুবুল আলম হানিফ সহ ৪ আওয়ামী লীগ নেতার বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ হত্যা, ষড়যন্ত্র ও উস্কানি সহ মোট ৩ অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে রবিবার এই আদেশ দেয়। মামলার ৪ আসামি বর্তমানে পলাতক থাকায় আগামী ২৫ নভেম্বর মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে কুষ্টিয়ায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অপর এক মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৭ হত্যাকাণ্ড সহ ৮ অভিযোগ গঠন করে ৩০ নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছে একই ট্রাইব্যুনাল। এই যে পুরো মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে বাংলাদেশে, সেই ব্যাপারে তার যে রোল সেগুলোকে আমরা অভিযোগ আকারে নিয়ে এসেছিলাম। সেগুলোর ভিত্তিতে মোট ৮টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও ৩ জন নেতা সহ মোট ৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে। এ সময় ইনু নিজেকে নির্দোষ দাবি করে খালাস চাইলেও তা ট্রাইব্যুনাল আমলে নেয়নি বলে জানান আসামি পক্ষের আইনজীবী। জোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ। উনি বলছেন মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে। তো উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির বিরুদ্ধে ১৩তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ৬ষ্ঠ দিনের শুনানি শেষ হয়েছে। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির বেঞ্চে এই শুনানি হয়। আদালতে শুনানিতে বিএনপির পক্ষে আইনজীবী জয়নুল আবেদিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি হয়, যে সংকট এখনও চলমান রয়েছে। সংকট সমাধানে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন বলেও আদালতকে জানান তিনি। আগামী মঙ্গলবার মামলাটির পরবর্তী শুনানি হবে। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত দেয়া হয় আপিলের অনুমতি। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে ব্যবহার করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং আজকে ভোট নিয়ে যে অনিশ্চয়তা, সব কিছুর মূলে হচ্ছে খায়রুল হক। কাজেই আমরা বলেছি যে খায়রুল হকের এই জাজমেন্ট কোনো অবস্থাতেই থাকতে পারে না। নির্বাচনের কারণে আগামী বছর বিশ্ব ইজতেমা রোজার ঈদের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এটা বসে সিদ্ধান্ত নিতে হবে, তবে ইলেকশনের আগে হচ্ছে না। ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে না, সময় ঠিক নাই, তবে নির্বাচনের আগে হচ্ছে না। ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁওয়ে এবছর আমনের ফলন বেশ ভালো হয়েছে। কষ্টার্জিত ধান ঘরে তুলছেন চাষিরা, কিন্তু উৎপাদন খরচ অনুযায়ী ন্যায্য দাম মিলছে না বলে জানান তারা। ঠাকুরগাঁওয়ের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী ফসলের ঢেউ। রোদে ঝকমক করছে পাকা ধান। কষ্টের ফসল ঘরে তোলার আনন্দে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ফলন প্রত্যাশামতো হলেও দাম নিয়ে অসন্তুষ্ট তারা। আমাদের ধান এবার অনেক ভালো হয়েছে। আমাদের ফলন হিসাবে আমরা মোটামুটি 30 থেকে 35 মণ ফলন পাচ্ছি।
কিন্তু বিঘায় ধানের দাম কম, চালের দাম বেশি, ধানের মাটির দাম বেশি, সারের দাম বেশি। ধান করতেছি ধরেন যে বিঘায় আমরা 30 থেকে 35 মণ ধান পাচ্ছি, কিন্তু দামটা পাচ্ছি না। কৃষকরা বলছেন 1 বিঘা জমিতে এবার 30 থেকে 35 মণ ধান হয়েছে। খরচ পড়েছে 30 থেকে 35 হাজার টাকা, কিন্তু 2 মণের 1 বস্তা ধান বিক্রি হচ্ছে 2200 থেকে 2400 টাকায়। এতে লাভ তেমন থাকে না। এক জারকিন বীজ দিলে মনে করেন যে 30 টাকা লাগে। এভাবে আমরা খরচাপাতি করে দেখছি যে 30,000 টাকা খরচা লেবার সহ আর কি। 3000 প্লাস যদি ধানের বস্তা যদি আসতো তাহলে আমরা কৃষকরা কিছু লাভবান হইতাম। বর্তমানে ধানের দাম কিছুটা কম। সরকার দাম নির্ধারণ করলে কিছুটা বাড়বে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা আশা করি যে সরকার নির্ধারিত যে মূল্য সেটা যখন নির্ধারণ হয়ে যাবে তখন ধানের মূল্যটা স্বাভাবিক হয়ে আসবে। কৃষি অধিদপ্তরের তথ্য মতে ঠাকুরগাঁওয়ে এবার 1,37,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,88,000 মেট্রিক টন চাল। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। চলতি সপ্তাহে হামাস গাজা থেকে যে 3 জনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে তা কোনো জিম্মির নয় বলে নিশ্চিত করেছে ইসরায়েল। শুক্রবার রাতে ফেরত পাওয়া 3টি মরদেহ পরীক্ষা করে দেখা গেছে এগুলোর কোনোটি অপহৃত জিম্মিদের নয়। 10 অক্টোবর থেকে এ পর্যন্ত 17 জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। তবে চুক্তি অনুযায়ী বাকি 11 জনের মরদেহ ফেরত প্রক্রিয়া খুব ধীর গতিতে চলছে। এছাড়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল মোট 225 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজার অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার হামলায় অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 10 অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 226 ফিলিস্তিনি নিহত এবং প্রায় 600 মানুষ আহত হয়েছেন। তাই যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের পূর্ণ মাত্রায় বোমা বর্ষণের আশঙ্কা করছেন গাজাবাসী। যুক্তরাজ্যে একটি যাত্রীবাহী ট্রেনে ছুরি হামলায় 10 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ক্যামব্রিজশায়ার শহরের হান্টিংটন স্টেশনের কাছে এই হামলা হয়। ডংস্টার শহর থেকে লন্ডনের কিংস ক্রস যাচ্ছিল ট্রেনটি। যাত্রা শুরুর 1 ঘন্টা পর ছুরি হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে 9 জনের অবস্থা গুরুতর। পুলিশ ট্রেনে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে হামলার অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। ক্যারিবীয় সাগরে নৌযানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে নৌযানে থাকা অন্তত 3 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। শনিবার রাতে হামলার তথ্য নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। পোস্টে তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে এবং অভিযানের অংশ হিসেবে নৌযানে হামলা চালানো হয়। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই নৌযানটি অবৈধ মাদক চোরাচালানে জড়িত বলে শনাক্ত করা হয়। হামলায় কোনো মার্কিন সেনার ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান পিট হেগসেথ। ওয়াশিংটনের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় অঞ্চলে মাদক চোরাচালান ও সংশ্লিষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান জোরদার করা হয়েছে। গেল সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে মাদক বহনকারী নৌযানগুলোর বিরুদ্ধে 10টি হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে কমপক্ষে 43 জনের প্রাণহানি ঘটেছে। দীপ্ত সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রতীক হিসেবে শাপলা কলি নিতে প্রস্তুত এনসিপি, বিএনপি ও জামায়াতের সমালোচনায় নাহিদ। দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে বলছেন মির্জা ফখরুল। 7ই নভেম্বর উপলক্ষে কর্মসূচি ঘোষণা। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে ইনু, হানিফ সহ 4 জনের বিচার শুরু। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।